আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইন্দোনেশিয়ার তেল ব্যবসায়ীকে গ্রেফতারের জন্য ইন্টারপোলের রেড নোটিশ। অ্যাপস্টিন নথিতে নাম, দল ছাড়লেন সাবেক ব্রিটিশ মন্ত্রী। ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের গঠনমূলক আলোচনা। গাজার রাফা ক্রসিং আংশিকভাবে খুলল ইসরায়েল। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইন্দোনেশিয়ার তেল ব্যবসায়ীকে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের রেড নোটিশ। ইন্টারপোলের ইন্দোনেশিয়া ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর সচিব উন্তুং বিদ্যাতমকো জানান, গত ২৩ জানুয়ারি ইন্টারপোল রেড নোটিশ জারি করে। ইন্দোনেশিয়ার শীর্ষ এক তেল ব্যবসায়ীকে $২৮৫ মিলিয়ন দুর্নীতি কেলেঙ্কারিতে জড়িত থাকার দায়ে গ্রেপ্তারের জন্য রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল। রোববার গভীর রাতে পুলিশ এ তথ্য জানিয়েছে। গ্যাসোলিন গডফাদার নামে পরিচিত ৬৬ বছর বয়সী মোহাম্মদ রিজা চালিদ ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পারতামিনায় দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে ইন্দোনেশিয়ায় পলাতক আসামি হিসেবে তার খোঁজ করা হচ্ছে। তার বিরুদ্ধে অর্থ পাচার ও একটি ইজারা চুক্তিতে কারসাজির অভিযোগ রয়েছে। ইন্টারপোলের ইন্দোনেশিয়া ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর সচিব উন্তুং বিদ্যাতমকো জানান, গত ২৩ জানুয়ারি ইন্টারপোল রেড নোটিশ জারি করে। রিজাকে খুঁজে বের করতে ও তাকে অস্থায়ীভাবে গ্রেপ্তার করার জন্য ইন্টারপোলের ১৯৬টি সদস্য দেশের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে নোটিশ পাঠানো হয়েছে। গত জুলাইয়ে রিজা, তার ছেলে মোহাম্মদ কেরি আদ্রিয়ান্ত রিজা সহ পারতামিনার কয়েকজন শীর্ষ কর্মকর্তা এই দুর্নীতি মামলায় অভিযুক্ত হন। এপস্টিন নথিতে নাম, দল ছাড়লেন সাবেক ব্রিটিশ মন্ত্রী। যৌন অপরাধী এপস্টিন সম্পর্কিত নথিতে নাম আসার পর যুক্তরাজ্যে লেবার পার্টি থেকে পদত্যাগ করেছেন সাবেক মন্ত্রী লর্ড ম্যান্ডেলসন। তিনি বলেছেন, নতুন করে বিব্রতকর পরিস্থিতি তৈরির কারণ তিনি হতে চান না। এপস্টিনের সাথে অতীতে যোগসূত্র থাকার কারণে গত বছর যুক্তরাষ্ট্রে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূতের পদ থেকে তাকে সরিয়ে দেয়া হয়েছিল। শুক্রবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ নতুন করে যেসব নথি প্রকাশ করেছে, সেখানেও তার নাম এসেছে। এসব নথি অনুযায়ী ২০০৩ এবং ২০০৪ সালে এপস্টিন $২৫,০০০ করে ৩ দফায় লর্ড ম্যান্ডেলসনকে মোট $৭৫,০০০ দিয়েছিলেন। লেবার পার্টির জেনারেল সেক্রেটারিকে দেয়া চিঠিতে লর্ড ম্যান্ডেলসন বলেন, আমি এই সপ্তাহান্তে জেফ্রি এপস্টিনকে নিয়ে তৈরি হওয়া ক্ষোভের সাথে আমি আবারও যুক্ত হয়ে পড়েছি এবং এতে আমি অনুতপ্ত বোধ করছি এবং এ বিষয়ে দুঃখিত। তিনি আরও বলেন, ২০ বছর আগে আমাকে অর্থ দেওয়ার অভিযোগ মিথ্যে বলেই আমি বিশ্বাস করি, এর কোনো প্রমাণ নেই এবং আমি মনে করতে পারছি না। এগুলো আমাদের যাচাই করে দেখতে হবে। এটি করার সময় আমি লেবার পার্টির জন্য নতুন করে বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে চাই না এবং সেজন্য আমি দলের সদস্যপদ থেকে সরে যাচ্ছি। ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়ার সাথে এক গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ফ্লোরিডায় মার্কিন দূত স্টিভ উইটকফ রাশিয়ার বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভের সাথে এই গুরুত্বপূর্ণ বৈঠক করেন। প্রায় ৪ বছর ধরে চলা এই যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার লক্ষ্যে রোববার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের বসার কথা রয়েছে। তার মাত্র একদিন আগেই ফ্লোরিডায় এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে উইটকফ বলেন, ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা প্রচেষ্টার অংশ হিসেবে ফ্লোরিডায় রাশিয়ার বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভের সাথে ফলপ্রসূ ও গঠনমূলক আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, রাশিয়া ইউক্রেনে শান্তি স্থাপনে কাজ করছে। এই বৈঠকের মাধ্যমে আমরা এমন উৎসাহজনক বার্তা পেয়েছি। বৈঠকে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং হোয়াইট হাউসের জ্যেষ্ঠ উপদেষ্টা জোশ গ্রুয়েনবাউম উপস্থিত ছিলেন। গাজার রাফা ক্রসিং আংশিকভাবে খুলল ইসরায়েল।
রাফা ক্রসিং বেসামরিক মানুষ ও ত্রাণ সহায়তা প্রবেশের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। তবে হামাসের সাথে যুদ্ধে ২০২৪ সালের মে মাসে ইসরায়েলি বাহিনী ক্রসিংটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে এটি বন্ধ ছিল। মানবিক সংস্থাগুলোর মাসব্যাপী আহ্বানের পর রোববার ইসরায়েল বিধ্বস্ত গাজা উপত্যকা ও মিশরের মধ্যকার রাফা স্থলবন্দর আংশিকভাবে পুনরায় খুলে দিয়েছে। তবে আপাতত এ পথে কেবল মানুষের যাতায়াতই অনুমোদিত হবে। ফিলিস্তিনি বেসামরিক বিষয়ক সমন্বয়ের দায়িত্বে থাকা ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংস্থা কোগ্যাট রোববার জানায়, আজ রাফা ক্রসিংটি কেবল বাসিন্দাদের সীমিত যাতায়াতের জন্য খোলা হয়েছে। এদিকে ফিলিস্তিনি ভূখণ্ডে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সহিংসতা অব্যাহত রয়েছে। গাজার সিভিল ডিফেন্স সংস্থার তথ্যমতে শনিবার ইসরায়েলি হামলায় সেখানে ডজনখানেক মানুষ নিহত হয়েছে। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব হিসেবেই তারা ওই হামলা চালিয়েছে। রাফা ক্রসিং বেসামরিক মানুষ ও ত্রাণ সহায়তা প্রবেশের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। তবে হামাসের সাথে যুদ্ধে ২০২৪ সালের মে মাসে ইসরায়েলি বাহিনী ক্রসিংটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে এটি বন্ধ ছিল। ২০২৫ সালের শুরুতে স্বল্প সময়ের জন্য সীমিত পরিসরে একবার এটি খোলা হয়েছিল।